সালে হঠাৎই শায়েস্তা খানের মেয়ে মারা যান। কন্যার এই মৃত্যু ইতিহাস আর ঐতিহ্য মোড়া শহর বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাতুল আলম। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত 100 বছরের পুরনো ঐতিহাসিক লালবাগ কেল্লা। এই লালবাগ কেল্লার ইতিহাস আর ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো এবং জানাবো। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। বাংলাদেশের রাজধানী শহরে ঢাকার 400 বছরের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ঐতিহাসিক লালবাগ কেল্লা। ফুল আর লতা পাতায় সাজানো মুঘল সুবেদার শায়েস্তা খানের এই কেল্লায় নান্দনিক সৌন্দর্যে পরদে পরদে লুকিয়ে আছে বেদনার ইতিহাস। মূলত আজম শাহ ওই সময় ছিলেন বাংলার সুবেদার। 1678 সালে তিনি সর্বপ্রথম এখানে দুর্গ নির্মাণের কাজ শুরু করেন। পিতার প্রতি সম্মান জানাতে আজম শাহ এই কেল্লার নাম দিয়েছিলেন আওরঙ্গাবাদ কেল্লা। আজম শাহ মোটামুটি 15 মাসের মতো এখানে ছিলেন। 1679 সালে মাঝামাঝি অথবা শেষ দিকে মারাঠাদের বিদ্রোহ দমনে তিনি পিতা আওরঙ্গজেবের ডাকে দিল্লি চলে যান। এরপর 1680 সালে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেওয়া হয় শায়েস্তা খানকে। পর্দায় এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এখানে অফিস করতেন শায়েস্তা খান, যার উপরতলা ছিল দরবার হল আর নিচতলা ছিল হাম্মামখানা। লালবাগ দুর্গের সবচাইতে আকর্ষণীয় ইমারত এই হাম্মামখানা, যার ভিতরে আজও আছে শায়েস্তা খানের রাজকীয় গোসলখানা। শায়েস্তা খানের হাম্মামখানার উভয় পাশে রয়েছে ফোয়ারা, তবে পূর্ব পাশে ফোয়ারাগুলো লম্বা কাঠামো নির্মিত হলেও পশ্চিম পাশে ফোয়ারাটি বিশাল আকারে। এখানকার সবগুলো ফোয়ারা আজও অবিকল রয়েছে। বাংলাদেশের বিশেষ দিনগুলো ফোয়ারা ছাড়া হয়, বিশেষ করে ঈদ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস এই ধরনের বিশেষ দিনগুলো এই ফোয়ারাগুলো ছাড়া হয়। এখানকার হাম্মামখানা শুধু শায়েস্তা খানই ব্যবহার করেননি, বরং এটি সবার আগে ব্যবহার করেছেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহ। শায়েস্তা খানকে মোট 2 দফায় বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দিয়েছিলেন সম্রাট আওরঙ্গজেব। প্রথম দফায় 1664 সাল থেকে 1678 সাল পর্যন্ত তিনি বাংলার সুবেদার ছিলেন। এরপরে 15 মাসের মতো এখানে সুবেদার হিসেবে দায়িত্ব পালন করেন সম্রাট আওরঙ্গজেবের ছেলে আজম শাহ, এবং এই আজম শাহই মূলত এই দুর্গ নির্মাণের কাজ শুরু করেন। এবং আজম শাহ এখানে আমার পিছনে এই হাম্মামখানাটি এবং এই দুর্গের একবারে পশ্চিম অংশে একটি মসজিদ রয়েছে। এই দুটি ইমারত নির্মাণ করার পর 15 মাসের মাথায় সম্রাট আওরঙ্গজেব তাকে ডেকে পাঠালো দিল্লিতে। অর্থাৎ তিনি দিল্লিতে ছুটে যান তখন মারাঠারা বিদ্রোহ করছিল, এবং সেই বিদ্রোহ দমনের জন্যই পিতার ডাকে তিনি ঢাকা থেকে দিল্লিতে ছুটে গিয়েছিলেন। এরপর পুনরায় শায়েস্তা খানকেই সম্রাট আওরঙ্গজেব এই ঢাকাতেই সুবেদার হিসেবে আবারও নিয়োগ করেন, এবং শায়েস্তা খান তখন এই দুর্গ নির্মাণের বাকি কাজ শেষ করার উদ্যোগ নেন এবং কাজ শুরু করেন। আমার পিছনে প্রাসাদের মতো যে ইমারতটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলার সুবেদার শায়েস্তা খানের মেয়ে পরিবিবির সমাধি। 1684 সালে হঠাৎই শায়েস্তা খানের মেয়ে মারা যান। কন্যার এই মৃত্যু শায়েস্তা খান কোনোভাবেই মেনে নিতে পারেননি। কন্যার এই মৃত্যুর ঘটনাটি শায়েস্তা খানকে ব্যথিত করে। তখন শায়েস্তা খান এই দুর্গকে অপয় আখ্যা দিয়ে এখান থেকে চলে যান। পর্দায় এখন যে প্রাসাদের মতো ইমারতটি দেখতে পাচ্ছেন, এইখানে প্রিয় কন্যা পরিবিবিকে সমাহিত করে কবরের ওপর এই প্রাসাদ সমেত ইমারতটি নির্মাণ করেন শায়েস্তা খান। কবরের ওপর নির্মিত এই সমাধিসৌধে একবারে উপরে মাঝখানে যে বড় গম্বুজটি দেখতে পাচ্ছেন, এই গম্বুজটি পুরোটাই ছিল খাঁটি স্বর্ণের, কিন্তু সেই স্বর্ণগুলো লুট করে নিয়ে গেছে ইংরেজরা। এখন এই গম্বুজটি তামার পাত দিয়ে জড়ানো রয়েছে। আর এই ইমারতের ভিতরে এখন যে কবরটি দেখতে পাচ্ছেন,
এইটা শায়েস্তা খানের কন্যা পরী বিবির কবর। মেয়ের মৃত্যুর পর শায়েস্তা খান ঢাকা থেকে চলে যান মুর্শিদাবাদে। ঢাকা থেকে রাজধানীও স্থানান্তর করে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়। এই পরী বিবির আরও একটি পরিচয় আছে। সেই পরিচয়টি হলো সম্রাট আওরঙ্গজেবের পুত্র, যে আজম শাহের কথা এতক্ষণে বললাম, এই আজম শাহের স্ত্রী এই পরী বিবি। অসমাপ্ত এই দুর্গটি তখন থেকে পড়ে থাকে বছরের পর বছর। এরপর 1757 সালে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার পর বাংলা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে। মূলত এরপর থেকে ঢাকার এই দুর্গের অবস্থান নেয় ইংরেজদের নৌসেনারা। ওই সময় নৌপথটাই ছিল প্রধান যোগাযোগ মাধ্যম, এবং এই কারণেই বুড়িগঙ্গা নদীর একবারে পাশেই এই লালবাগ দুর্গ গড়ে তোলা পরিকল্পনা করেছিলেন আজম শাহ। কারণ তখন কিন্তু বুড়িগঙ্গা এই লালবাগ কেল্লা পাশেই ছিল। আর যখন ইংরেজরা লালবাগ কেল্লা দখল করেছিল, এই একটা কারণে ইংরেজরা আমার ধারণা দখল করেছিল, কারণ এখানকার যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে সহজ ছিল। আর আমি এখন যে পথ দিয়ে হাঁটছি, কেল্লার ভিতর অংশ, এই অংশটি মূলত শায়েস্তা খানের যুদ্ধে অংশ নেওয়া ঘোড়া হাতি এইগুলো এই জায়গাটিতে বাঁধা থাকতো। আজম শাহ এখানকার এই মসজিদ এবং রাজকীয় হাম্মামখানা, এই দুটি ইমারত তিনিই তৈরি করেছেন, আর বাকিগুলো তৈরি করেছেন শায়েস্তা খান। লালবাগ কেল্লার অসমাপ্ত ভবনেরগুলোর দিকে তাকালে আন্দাজ করা যায় যে একটি মাস্টার প্ল্যান হাতে নিয়েই এই রাজকীয় দুর্গটি নির্মাণ করতে চেয়েছিলেন আজম শাহ, যে কেল্লা ছিল নিরাপত্তা চাদরে ঢাকা। এখানকার প্রাচীরগুলো দোতলা ঘরের চেয়েও উঁচু, আর পূর্ব দিকে প্রধান ফটকটি প্রায় 3 তলা ঘরের সমান উঁচু। উপরের ওঠার জন্য এই ফটকের উভয় পাশেই আলাদা দুটি সিঁড়িও রয়েছে, যে সিঁড়িগুলো আজও আছে। পর্দায় এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন, এই ইমারতের নিচে রয়েছে পুকুরের মতো বড় বিশাল এক জলাধার। অনেকেই এখানকার জলাধারের মুখকে সুড়ঙ্গ মুখ মনে করেন, আর এই কারণেই দুর্গ কর্তৃপক্ষ এখানে লিখে দিয়েছেন যে এটি জলাধারের মুখ, সুড়ঙ্গ নয়। তবে এই লালবাগ দুর্গের সবচেয়ে বেদনাবিধুর ঘটনাটি ঘটে 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়। বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন তার 1857 সালে বিদ্রোহ দলিলপত্র বইয়ে উল্লেখ করেছেন, সিপাহী বিদ্রোহ কেন্দ্র থেকে ঢাকার দূরত্ব অনেক হলেও এখানেও এর রেশ এসে পৌঁছেছিল। ঢাকার যুদ্ধটি শুরু হয়েছিল 1857 সালে 22 নভেম্বর। অধ্যাপক মুনতাসির মামুন আরও উল্লেখ করেছেন, ওই দিন এই দুর্গে থাকা 260 জন সিপাহীর মধ্যে 41 জন নিহত হয়, আর বাকিরা পালিয়ে যায়, আর ইংরেজ নৌসেনাদের মধ্যে নিহত হয় 3 জন। ওই দিন যারা নিহত হয়েছিলেন তাদের বড় একটা অংশের বডি এই লালবাগ কেল্লার ভিতরে পূর্ব দিকে এই পুকুরে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছিল। যেহেতু ঘটনাটি ঘটেছিল 22 নভেম্বর, অর্থাৎ শুষ্ক মৌসুমে, তাই হয়তো ওই সময় এখানকার মতো ছোট এই পুকুরটি তখনও হয়তো শুকনোই ছিল। পর্দায় এখন যে ফটকটি দেখতে পাচ্ছেন, এই ফটকের বাহিরে অংশে ইংরেজ নৌসেনাদের কামান ফিট করা ছিল দুর্গটি একেবারেই গুড়িয়ে দেওয়ার জন্য, কারণ দুর্গের ভিতরে অবস্থান ছিল বাংলার সিপাহীদের। লালবাগ কেল্লার অস্ত্রাগারের চাবি ছিল ইংরেজদের হাতে, ফলে সিপাহীরা অস্ত্রাগারের থেকে অস্ত্র নিয়ে প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়। আক্রমণটিও হয়েছিল ভোরের দিকে, ফলে অধিকাংশ সিপাহী ঘুমিয়েছিল তখন। লালবাগ কেল্লা শুধু শায়েস্তা খান কিংবা আজম শাহের স্মৃতি বিজড়িত কোনো ইমারত নয়, বরং ভারতবর্ষের থেকে মুঘল সাম্রাজ্যের পতন আর ইংরেজদের পত্তনের নীরব সাক্ষী। শুধু তাই নয়,
ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জীবন দেওয়া বীর শহীদদের আত্মত্যাগের মিনার এই লালবাগ কেল্লা।